এক ধরনের রোগ আছে যেগুলোতে শিশু নীল হয় না, তাদের শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গগুলি বেশি দেখা যায়। এখন নীল হয়ে যায় যে রোগগুলি, সেগুলি হচ্ছে বেশি জটিল। গর্ভাবস্থায় কি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে শিশু হার্টের কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই জানা যায়। অনেক ধরনের টেস্ট আছে। NIPT বলে, নন ইনভেসিভ প্রেগন্যান্সি টেস্ট। এটা একটা ব্লাড টেস্ট যেটার মাধ্যমে জেনেটিক ডিসঅর্ডার, তারপরে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এগুলি বোঝা যায়। বাংলাদেশে কি শিশুর হৃদরোগের চিকিৎসা পর্যাপ্ত আছে বা কি ধরনের চিকিৎসা করেন আপনারা? শিশুর হৃদরোগের চিকিৎসা পর্যাপ্ত আছে। চিকিৎসা 3 প্রকার। একটা হচ্ছে ঔষধের মাধ্যমে কিছু রোগী ভালো হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে পারকিউটেনিয়াস ইন্টারভেনশন, যেটা পায়ের রোগের ভিতর দিয়ে পাইপ ঢুকিয়ে তারপরে আমরা ইন্টারভেনশন করি। কিছু রোগীর হচ্ছে অপারেশনের মাধ্যমে। শিশুর জন্মগত হৃদরোগের সমস্যা কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলির কারণ আমাদের অজানা। দর্শক, জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজনীন। আজ আমরা কথা বলবো শিশুর জন্মগত হৃদরোগ নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার নুরুন নাহার ফাতেমা বেগম। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, আমরা আজকে শিশুর জন্মগত হৃদরোগ নিয়ে কথা বলবো। আপনি আমাদের একটু বলবেন যে আমাদের দেশে আসলে জন্মগত কোন কোন রোগ নিয়ে শিশু জন্মায়, আসলে হৃদরোগগুলো নিয়ে জন্মায়? আমাদের দেশে আসলে অন্যান্য দেশের মতোই বিভিন্ন রকমের হৃদরোগ নিয়ে শিশুরা জন্মায়। তো এইগুলিকে মোটামুটি আমরা 2 ভাগে ভাগ করতে পারি প্রাথমিকভাবে। এক ধরনের রোগে শিশুরা নীল হয়ে যায়। দেখা যায় জন্মের সাথে সাথে তাদের কালারটা একটু নীলাভ বর্ণ ধারণ করছে। আর এক ধরনের রোগ আছে যেগুলোতে শিশু নীল হয় না, দেখা যায় তাদের শ্বাসকষ্ট বা অন্যান্য উপসর্গগুলি বেশি দেখা যায়। তো এই হলো ব্রডলি এই 2টা ভাগে জন্মগত হৃদরোগগুলিকে ভাগ করা যায়। এখন নীল হয়ে যায় যে রোগগুলি, সেগুলি হচ্ছে বেশি জটিল। এগুলিতে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে অনেকেই দেখা যায় প্রথম সপ্তাহে মারা যায়, কেউ 1 বছরের মধ্যে, কেউ দেখা যায় যে 1 মাসের মধ্যে। এরকম যেহেতু এই রোগগুলি জটিল, এদের চিকিৎসা খুব দ্রুত করতে হয় এবং বড় বড় চিকিৎসা লাগে। আর যেগুলি অনীলাভ বা নীল হয়ে যায় না, শ্বাসকষ্ট হয় বা অন্যান্য উপসর্গ, বারবার নিউমোনিয়া হয়, ওজন বাড়ে না, ওই রোগগুলিও খারাপ। কিন্তু ওইগুলিকে চিকিৎসা করলে, মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করলেও অনেক সময় কিছুটা উপকার পাওয়া যায়। হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট করা যায়, কিন্তু নিউমোনিয়াটার ম্যানেজমেন্ট করা যায়। কিন্তু নীলাভ যেগুলি বেশিরভাগগুলিতেই সার্জারি লাগে, অথবা জন্মের সাথে সাথে তাদের ট্রান্সক্যাথেটার ইন্টারভেনশন বা বিনা অপারেশনে পায়ের রগের ভিতর দিয়ে যে চিকিৎসাটা, এটা লাগে। তাহলে ব্রডলি এই 2 ভাগেই আমরা জন্মগত হৃদরোগগুলিকে প্রাথমিকভাবে ভাগ করতে পারি। ম্যাম, আপনি নীলাভ এবং অনীলাভ কথা বললেন, এগুলোর মধ্যে কোন কোন রোগগুলো আছে আর কি? অনীলাভ রোগ যেগুলি আছে সেগুলির মধ্যে মেইনলি আমরা যে সাধারণ মানুষ বলি যে হার্টের ছিদ্র, এইগুলি বেশিরভাগ এই অনীলাভ রোগের মধ্যে পড়ে। হার্টটাকে আমরা একটা বাড়ির সঙ্গে তুলনা করতে পারি। হার্টটা হচ্ছে একটা 3 তলা বাড়ির মতো। প্রথম তলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা, এই 3টা তলা আছে এবং প্রত্যেকটাই টুইন। প্রত্যেকটার একটা নীলাভ ঘর আছে আর একটা লাল ঘর আছে, একটা নীল ঘর একটা লাল ঘর। তো 1 তলাতে একটা নীল একটা লাল, 2 তলাতে একটা নীল একটা লাল, আবার 3 তলাতে 2টা রক্তনালী থাকে, একটা নীল একটা লাল। এখন এই যে 2টা করে আছে, এদের প্রত্যেকেরই আবার মাঝখানে একটা পার্টিশন আছে। আমাদের যেমন বাসায় 2টা ঘরের মাঝখানে একটা দেওয়াল থাকে, ঠিক সেরকম এই যে 3 ফ্লোর যে বললাম, এই 3 ফ্লোর যে বাড়িটা, এই বাড়ির প্রত্যেকটা ফ্লোরের মধ্যে একটা করে ওয়াল আছে, যারা নীলাভ এবং অনীলাভ রক্তগুলিকে বা লাল এবং নীল রক্তগুলিকে ভাগ করে। তো সেই ভাগগুলির মধ্যে যখন কোনো ছিদ্র হয়ে যায়, সেটাকেই আমরা বলি হার্টের ছিদ্র। তাহলে তখন কি হয়, তখন নীলাভ এবং লাল যে রক্তগুলি, এগুলি মিক্স হয়ে যায় এবং মিক্স হওয়ার পরে বেশিরভাগ রক্তগুলি দেখা যায় যে 3 তলার যে ফ্লোর আছে, যেখানে 2টা রক্তনালী থাকে, একটা নীল এবং একটা লাল, দেখা যায় যে 1 তলা এবং 2 তলাতে যখন কোনো ছিদ্র থাকে, তখন এই রক্তগুলি তো পড়ে যায় ছিদ্র দিয়ে। পড়ার পরে এটা বেশিরভাগই ফুসফুসের ভিতরে ঢুকে পড়ে। ওই যে 2টা 3 তলার ঘর, একটা হলো ফুসফুসের রক্তনালী, একটা শরীরের রক্তনালী, যেটা বৃহৎ রক্তনালী আমরা বলি। তো ওই বেশিরভাগ রক্তগুলাই যে যখন ফুসফুসের ভিতরে ঢুকে, তখন এই অনীলাভ রোগীরা
বেশিরভাগই দেখা যায় হার্ট ফেলিওরে আক্রান্ত হয়, কারণ এত রক্ত তাদের ফুসফুসে ঢুকে তারা ওইটাকে ট্যাকেল করতে পারে না, হার্ট ফেলিওরে আক্রান্ত হয়। এবং হার্ট ফেলিওরের সঙ্গে সঙ্গে এদের আবার নিউমোনিয়া রোগটাও বেশি থাকে। আর নীলাভও যারা হয় তাদের দেখা যায় যে এই যে 3টা ঘরের কথা বললাম, এই ঘরগুলা যেমন একতলার সঙ্গে দোতলা, দোতলার সঙ্গে 3তলা, এটা নীলাভ সাইডে এক রকমের কানেকশন আছে, একতলার সঙ্গে দোতলা, দোতলার সঙ্গে 3তলা, মাঝখানে সিঁড়ির মতো, যারা ভাল্বগুলাকে বলা হয় সিঁড়ি। এক ঘর থেকে আরেক ঘরে যে রক্ত যায় এটা তো ভাল্ব, তো ওই ভাল্বটাকে আমরা বলি সিঁড়ি, এক ঘরের সঙ্গে আরেক ঘরের কানেকশন। তো এই যে একতলা, দোতলা এবং 3তলা যারা নীলাভ সাইডে আছে, আর যারা লাল সাইডে আছে একতলা, দোতলা, 3তলা, তাদেরও ভাল্ব আছে বা সিঁড়ি আছে। তো এইগুলি হয় কি উল্টা পাল্টা হয়ে যায়, দেখা যায় যে ডান সাইডের সিঁড়ির সঙ্গে বাম সাইডের সিঁড়ি উল্টে গেল, ডান সাইডের একতলার সঙ্গে বাম সাইডের একতলা উল্টে গেল, অথবা তাদের যে সিঁড়িটা, এই সিঁড়িটা ব্লক হয়ে গেল বা রাস্তাটা বন্ধ হয়ে গেল। একতলার সঙ্গে দোতলার রাস্তা বন্ধ হতে পারে, দোতলার সঙ্গে 3তলার রাস্তা বন্ধ, একেবারে পুরোপুরি বন্ধ। এই রকমের বাচ্চাগুলি হলো বেশি আক্রান্ত হয় এবং এগুলি হচ্ছে মারাত্মক রোগ হার্টের। এগুলি হলেই বাচ্চাগুলি নীল হয়ে যায়। তাহলে আমি আগে যে বললাম যে পার্টিশনের মধ্যে ছিদ্র থাকে, এইগুলি হচ্ছে অনীলাভ টাইপের রোগ, যেগুলাতে বাচ্চারা হার্ট ফেলিওর হয়। আবার ওই অনীলাভ টাইপের রোগের মধ্যে আবার ভালভের রোগ হতে পারে, ভালভ চিকন হয়ে যাওয়া বা ভালভ ঢিলা হয়ে যাওয়া, এগুলি রোগও ওইগুলির মধ্যে ওই সাইডের মধ্যে হতে পারে। আর নীলাভ রোগের মধ্যে মেইনলি হচ্ছে উল্টাপাল্টা কানেকশন, এই কানেকশনগুলো ঠিক নাই, দেখা যাচ্ছে এত চিকন কানেকশন, ওইটা দিয়ে রক্ত যেতে পারছে না, অথবা হার্টের একটা সাইড হয়তো ডেভেলপই করলো না, নীল সাইডটা ডেভেলপ করলো না, না হলে রাইট সাইডটা ডেভেলপ করলো না। যখন নীল সাইডটা ডেভেলপ করে না তখন এটাকে আমরা বলি হাইপোপ্লাস্টিক রাইট হার্ট। আবার যখন যে রক্তের লাল সাইড যেটা লেফট সাইড, সেটা যখন করে না ডেভেলপ, তখন আমরা বলি হাইপোপ্লাস্টিক লেফট হার্ট। মানে এটা একটা স্ট্রাকচারাল প্রবলেম। আমরা যদি হার্টটাকে একটা 3তলা বাড়ির সঙ্গে তুলনা করি এবং টুইন ফ্লোর তুলনা করি, তাহলে যে কোনো ধরনের কম্বিনেশন এই 3তলার মধ্যে হতে পারে, রাইট টু রাইট, লেফট টু লেফট, মানে উল্টাপাল্টা কম্বিনেশন হয়ে হয়ে যে রোগগুলি হয় সেগুলো হচ্ছে সবচেয়ে জটিল রকমের রোগ। ম্যাম, আপনি বললেন যে লক্ষণের মধ্যে একটা হলো যে গায়ের রং নীলাভ হয়ে যেতে পারে শিশুর জন্মের পর। এছাড়া কি কোনো লক্ষণ আছে যেগুলো দেখলে বোঝা যাবে যে শিশুর আসলে জন্মগত হৃদরোগের কোনো সমস্যা আছে? হ্যাঁ, কিছু লক্ষণ আছে যেগুলি মা বাবা বুঝতে পারে, কিছু লক্ষণ আছে যেগুলি ডাক্তাররা পরীক্ষা করলে বুঝতে পারে। তো লক্ষণগুলি হলো সেগুলি যেগুলো প্রকাশ পায়। তো বাচ্চাদের মধ্যে যেমন কালারটা যদি নীলাভ থাকে বা একটু কালচে বর্ণ, এটা তো দেখলেই বোঝা যায়। তাছাড়া বাচ্চারা খুব দ্রুত শ্বাস নেয় অনেকগুলিতে, যেগুলাতে তাদেরও যে বললাম ছিদ্র থাকলে, হার্ট ফেলিওর থাকলে দ্রুত শ্বাস প্রশ্বাস নিতে থাকে, এটা একটা। আবার দেখা যায় খুব ছোট বাচ্চা যারা নবজাতক অথবা 6 মাসের নিচে, সেই বাচ্চাগুলি তো ব্রেস্ট ফিডিং করে, দেখা যায় তারা ব্রেস্ট মিল্কটা টানতে পারে না, একটু দুধ টানার পরে হাঁপায় যায়, টায়ার্ড হয়ে পড়ে, তাদের প্রচন্ড ক্ষুধা, তারা খেতে চায় বাট তারা পেট ভরে খেতে পারে না, যেহেতু তাদের হার্ট ফেলিওরের কারণে একটু দুধ টানলেই তারা টায়ার্ড হয়ে যায়, দেখা যায় তারা খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তখন একটু দুধ টানার পরেই অনেক শ্বাসকষ্ট, তখন দুধটা ছেড়ে দেয়, কিছুক্ষণ পরে আবার খেতে চায়, আবার একটু খায়, খেয়ে আবার তারা ছেড়ে দেয়। তো এই যে পেট ভরে কোনো সময়ই খেতে পারছে না, সারাক্ষণই খেতে চাচ্ছে, সারাক্ষণই টায়ার্ড হয়ে যাচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে, এটা হলো ছোট বাচ্চাদের, বিশেষ করে লেস দেন 6 মান্থের যে বাচ্চাগুলি আছে তাদের জন্য এটা একটা হলো খুবই ভালো একটা সিমটম। এটা এই ধরনের সিমটম বা উপসর্গ দেখলেই ডাক্তারের কাছে যে বলতে হবে যে বাচ্চার কোনো হার্টের রোগ বা কিছু আছে কিনা। আর এর ছাড়া ঘন ঘন কিছু কিছু রোগী আছে যাদের ওই যে বললাম ফুসফুসে অতিরিক্ত রক্ত ঢুকে পড়ে ছিদ্রপথে, তাদের কিন্তু ঘন ঘন নিউমোনিয়া হয়। হ্যাঁ, আবার তারা যেহেতু খেতে পারে না, তাহলে ওয়েট গেইন না করাটাও একটা খুব বড় একটা লক্ষণ। দেখা যায় এই সমস্ত বাচ্চারা যত ওজন নিয়ে জন্মগ্রহণ করছে 6 মাস পরে আসলেও দেখা যায় 2-3 কেজি ওজন, দেখা যায় কোনো কোনো বাচ্চা 1 বছরে আসছে তার 4 কেজি ওজন, মানে ওজনটা ঠিকমতো বাড়ে না, ওজন বৃদ্ধি পায় না। মানে অপুষ্টি তো অবশ্যই, বাট এটা আসলে অপুষ্টির জন্য অপুষ্টি না, মা বাবার টাকা আছে, খাওয়া ঠিকই দিচ্ছে, অসুস্থতার কারণে সে পুষ্টিটা নিতে পারছে না, তার ইনটেকের মধ্যে প্রবলেমটা হচ্ছে। শিশুর জন্মগত হৃদরোগের সমস্যা কেন হয় ম্যাম? কারণ আছে কি কোনো? কারণ কিছু কিছু ক্ষেত্রে কারণ জানা যায়, বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কারণ জানা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগগুলির কারণ আমাদের অজানা।
এখন আমরা যদি কারণটা জানতে পারতাম তাহলে তো আমরা এগুলি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতাম মানুষের মধ্যে যে এটা করলে বাচ্চাদের হার্টের রোগ হয়, মারা যেন প্রেগন্যান্সি অবস্থায় এগুলি না করে, তাহলে তাদের বাচ্চাদের আর হার্টের মধ্যে প্রবলেম হবে না। কিন্তু আমরা কিন্তু এরকম কোনো স্ট্রেট কাট কথা বলতে পারি না যে এটা করো না, এটা করলে ওইটা হবে। তবে যেটা কিছু কিছু ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জেনেটিক, মানে জিনগতভাবে বংশগত, বংশ পরম্পরায় কিছু জিন চলে আসে, সেই জিনগুলোর মাধ্যমে কিছু খারাপ হার্টের রোগ তাদের মা বাবা থেকে বা পরিবার থেকে তাদের মধ্যে আছে, সেগুলো হতে পারে। আবার কিছু কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, আমরা দেখি যে আমাদের সমাজে অনেক রকমের সিনড্রোমিক বাচ্চা পাওয়া যায়, ডাউন সিনড্রোম, তারপরে হচ্ছে রুবেলা সিনড্রোম, এরকম অনেক ধরনের, এডওয়ার্ড সিনড্রোম, পাতাউ সিনড্রোম, এই যে অস্বাভাবিক ধরনের বাচ্চা যাদের ফেসটা একটু অ্যাবনর্মাল থাকে, চেহারা দেখলেই বোঝা যায় কিছুটা অস্বাভাবিক, এই ধরনের বাচ্চা বা কিছু প্রতিবন্ধী বাচ্চা, তাদের মধ্যে কিন্তু এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য হয়ে থাকে, যেটাও একটু জিন টাইপের, মানে ওটা মা বাবার সাথে রিলেটেড, তার জন্ম হওয়ার সময়ই তার এটা হয়ে যায়, কনসিভ করার সময়। তো এটা গেল জেনেটিক এবং ক্রোমোজোমাল। এছাড়া মায়ের কিছু ইনফেকশন হতে পারে, যেমন রুবেলা ইনফেকশন, টর্চ ইনফেকশন। মায়ের যদি এই ভাইরাস ইনফেকশনগুলি তার প্রেগন্যান্সি অবস্থা হয়, বিশেষ করে প্রথম 3 মাস প্রেগন্যান্সির সময় তার যদি এই ভাইরাস ইনফেকশনগুলি হয়, তাহলে তার বাচ্চার মধ্যে জন্মগত ত্রুটি হতে পারে হার্টে। তো এটা হলো মায়ের ইনফেকশন। আবার মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলেও বাচ্চার কিন্তু জন্মগত হার্টের রোগ হতে পারে। তাছাড়া মায়ের যদি ফার্স্ট মানে 3 মাস সময়ের মধ্যে হাইপারটেনশন বা অন্যান্য কোনো রোগ, বা ওনার যদি কনভালশন রোগ হয়ে থাকে বা মৃগী রোগী যদি হয়ে থাকেন, সেই রোগের যদি উনি কোনো ঔষধ খান, সেই ঔষধ থেকেও কমপ্লিকেশন, মা যে ঔষধ সেবন করে সেটা থেকেও কিন্তু বাচ্চাদের হার্টের রোগ হতে পারে, অনেকগুলি ঔষধ থেকে। এইগুলি ছাড়াও আরো অনেক আছে, যেমন এসএলই একটা রোগ আছে, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। এই রোগটা যদি মায়ের থাকে, আমরা বলি এগুলিকে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, মা যদি এই রোগগুলিতে ভোগে তাহলেও তার যে গর্ভের মধ্যে যে বাচ্চাটি আসবে তার কিন্তু হার্টের মধ্যে রোগ হতে পারে। সুতরাং মায়ের স্বাস্থ্যগত কিছু জিনিস তো আছে, এছাড়া এনভায়রনমেন্টাল আছে, যেমন এনভায়রনমেন্টের মধ্যে এখন একটা মা যদি এমন জায়গায় কাজ করে যেখানে রেডিয়েশন হ্যাজার্ড আছে, তাহলে কিন্তু ওনার ওই রেডিয়েশনের ইফেক্টে তার বাচ্চার সমস্যা হতে পারে। এছাড়া উনি এমন কোনো খাবার খায় যে খাবারের মধ্যে কোনো এডিটিভ আছে, যে এডিটিভটা থেকে তার বাচ্চার এগুলি হতে পারে। হ্যাঁ, অথবা উনি কম ঘুমান, অথবা উনি মানসিকভাবে একটু অসুস্থ, মানে মায়ের গর্ভকালীন সুস্থতা অনেক বেশি জরুরি। হ্যাঁ, মায়ের মানসিক সুস্থতা, মানে শারীরিক সুস্থতা, এগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন সব বাচ্চার কিন্তু হার্টের রোগ হচ্ছে না, তাই না? আর কারো কারো হচ্ছে। এখন কার হচ্ছে না, এটাকে আমরা বলতে পারি সাধারণভাবে যে তাদের জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড থাকে, কিন্তু সবার হয় না। কার হয়? যার এনভায়রনমেন্টটা তাকে ওই পরিস্থিতির মধ্যে ফেলতে হেল্প করে। এখন তার আছে, তার মধ্যে একটা স্টিমুলাস আছে যে তার হার্টের রোগ হতে পারে, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত সে একটা অ্যাডভার্স পরিস্থিতির মধ্যে পড়বে। এখন এই অ্যাডভার্স পরিস্থিতিগুলি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলি আলটিমেটলি হার্টের রোগকে প্রকাশিত হতে সাহায্য করে। ম্যাম, গর্ভাবস্থায় কি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে শিশু হার্টের কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানা যায়। অনেক ধরনের টেস্ট আছে, NIPT বলে, নন ইনভেসিভ প্রেগন্যান্সি টেস্ট, যেটা 12 সপ্তাহের দিকে করা হয়। এটা একটা ব্লাড টেস্ট যেটার মাধ্যমে ওই যে আমি বললাম জেনেটিক ডিসঅর্ডার, তারপরে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, এগুলি বোঝা যায়। তারপরে আলট্রাসোনোগ্রাম করা হয় 11-12 সপ্তাহে, ডাউন সিনড্রোম, তারপরে এডওয়ার্ড সিনড্রোম, পাতাউ সিনড্রোম, এইগুলি কিন্তু জানা যায় ওই টেস্টটা, আলট্রাসোনোগ্রাম করলে। যদি জানা যায় তখন আসলে বাবা মা কি করবে, বা চিকিৎসা করে কি সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব? এর ছাড়াও আমি আরেকটু অ্যাড করি, অ্যানোমালি স্ক্যান করা যায়। অ্যানোমালি স্ক্যান করলে প্রত্যেকটা অঙ্গ, শুধুমাত্র হার্ট না, প্রত্যেকটা অঙ্গ থরলি ইভালুয়েট করে দেখা যায় যে প্রত্যেকটা অঙ্গই সুস্থ আছে কিনা। আর জানার পরে কি করণীয়, এটা জানতে হবে এমন একটা স্টেজে যখন এই বাচ্চাটা মানে এখনো পুরা আকৃতি ধারণ করে নাই, বা তার এখনো জানটা ওইরকম করে আসে নাই, যেটা আমরা সহজভাবে বলতে গেলে, ওই সময়ে জানতে হবে। এখন ওই সময় যদি খুবই খারাপ একটা রোগ ধরা পড়ে, যেটা নিয়ে মানুষের জীবন ধারণ করা অসম্ভব, বা এটা জন্মের পরে আর বাঁচার আশা নাই,
তাহলে আমরা নেগেটিভলি কাউন্সেলিং করি যে এই বাচ্চাটা নিলেও কিন্তু বাঁচার আশা কম, বা তার খুব ভোগান্তি হবে, তাকে দেখা যাবে যে জন্মের পর সারাক্ষণ হাসপাতালেই থাকতে হবে, অনেকের আছে 3-4টা সার্জারি স্টেপ ফলো করতে হবে, এমনকি তার সার্জারি দেশে সম্ভব হবে না, বিদেশে যাওয়া লাগতে পারে। তো এই সিচুয়েশনগুলো আমরা তখন তাদেরকে বুঝায় বললে তখন বাচ্চার মা বাবা ডিসিশন নিতে পারে খুব আর্লি স্টেজে হলে যে এই প্রেগন্যান্সিটা তারা কন্টিনিউ করবে কিনা। হ্যাঁ, কারণ এইরকম একটা অসুস্থ একেবারে সিভিয়ারলি হ্যান্ডিক্যাপড একটা পেশেন্ট যে থাকবে তাকে কন্টিনিউ করা না করা এটা সম্পূর্ণ তার মা বাবার ইচ্ছার উপরে ডিপেন্ড করে, কিন্তু ডাক্তারকে এটা কাউন্সেলিং করতে হবে যে তার এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে বাচ্চা জন্মের পরে। আর কিছু কিছু রোগ আছে, যেমন কিছু ধরনের বাচ্চার মধ্যে পালপিটেশন, হার্ট ফেলিওর, তারপরে হার্টের চারিদিক দিয়ে পানি জমে যাওয়া, এইগুলি কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাকে চিকিৎসা করা যায়। আচ্ছা, আবার কিছু কিছু আছে যেমন ভালভের রোগ, ভালভ চিকন, এগুলো মায়ের পেটের ভিতরে ইন্টারভেনশন করা যায়। তো এইগুলি আসলে ইউরোপ আমেরিকাতে হয়, আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা এটা করতে পারি না, কারণ আমাদের এত বেশি প্রিসাইজড আলট্রাসোনোগ্রাম গাইড বা ইকোকার্ডি গাইড লাগে। ওই গাইডগুলিও আমরা পাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট, এবং আমাদের এই ধরনের ফিটেল যে কাজকর্মগুলি এগুলির উপরে ট্রেনিং করার জন্য যে সেন্টার, এগুলো খুবই সীমিত। সুতরাং ট্রেনিংও আমাদের দেশে এখনো কারো এই ধরনের ট্রেনিং নাই যে ফিটেল ইন্টারভেনশন করবে। আচ্ছা, তো সেই কারণে আমরা ফিটাসে জানলেও এই কাউন্সেলিংটা করা যায়। আর যে বাচ্চাটা যাতে ভালো একটা হসপিটালে জন্ম হয়, যেখানে নবজাতক বিশেষজ্ঞ আছেন এবং শিশুদের হার্ট রোগ বিশেষজ্ঞ আছেন, এইগুলি কাউন্সেলিং আমরা করতে পারি আগে থেকে জানতে পারলে। আচ্ছা ম্যাম, আপনি চিকিৎসার কথা, আমরা এখন চিকিৎসার কথাটা জানতে চাচ্ছিলাম যে কি ধরনের, মানে বাংলাদেশে কি শিশু হৃদরোগের চিকিৎসা পর্যাপ্ত আছে বা কি ধরনের চিকিৎসা করেন আপনারা? হ্যাঁ, শিশু হৃদরোগের চিকিৎসা পর্যাপ্ত আছে। এখন চিকিৎসা তো আমি বললাম যে 3 প্রকার। একটা হচ্ছে ঔষধের মাধ্যমে কিছু রোগী ভালো হয়ে যায়, বা ঔষধের মাধ্যমে কাউকে কিছুটা সেটেল করানো যায়, স্টেবিলাইজ করা যায়, তাহলে এটা গেল ঔষধ। দ্বিতীয় হচ্ছে পারকিউটেনিয়াস ইন্টারভেনশন, যেটা পায়ের রোগের ভিতর দিয়ে যে পাইপ ঢুকিয়ে তারপরে আমরা ইন্টারভেনশন করি, সেটার মাধ্যমে কিছু রোগীর চিকিৎসা, আর কিছু রোগীর হচ্ছে অপারেশনের মাধ্যমে। তাহলে মেইনলি 3টা লাইনে চিকিৎসা: ঔষধ, ইন্টারভেনশন আর সার্জারি। এখন ঔষধ এবং ইন্টারভেনশন এগুলা একদম ইন্টারন্যাশনাল লেভেলে যত উন্নত চিকিৎসা আছে আমরা সেগুলি করতে পারি, ঠিক আছে। কিন্তু সার্জারি লেভেলে আমাদের একদম যারা নবজাতক বাচ্চা বা লেস দেন 6 মান্থ বাচ্চা, এদের মধ্যে দেখা যায় যে খুব কম ডাক্তার আমাদের দেশে আছেন, যে পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন খুবই কম যারা এগুলি নিয়ে কাজ করেন। এবং পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি আমাদের এখন পর্যন্ত প্রচুর লোকবল তৈরি হয় নাই। হ্যাঁ, যেগুলা রোগ একটু সহজ টাইপের সেগুলো আমাদের অনেক সার্জনই করতে পারেন, বাট যেগুলো একটু জটিল, ওই যে বললাম নীলাভ এবং উল্টাপাল্টা হার্টের চেম্বারগুলা, সেগুলির বিষয়ে আমাদের এখন পর্যন্ত অনেক সময় বিদেশে বাচ্চাদেরকে রেফার করতে হয়। আদারওয়াইজ বেশিরভাগ চিকিৎসাই আমাদের দেশে সম্ভব। আপনারা তো অত্যাধুনিক কিছু চিকিৎসা এখন দেশেও করছেন, কিছু পদ্ধতি করছেন, সে সম্পর্কে আমাদের একটু বলবেন না? অত্যাধুনিক চিকিৎসা লাস্টলি আমরা যেটা করলাম সেটা হলো ভালভ রিপ্লেসমেন্ট। হ্যাঁ, পারকিউটেনিয়াস পালমোনারি ভালভ রিপ্লেসমেন্ট। এটা হচ্ছে এমন একটা চিকিৎসা যেটা আগে এই বাচ্চাগুলির জটিল হৃদরোগ ছিল, পরবর্তীতে তাদের 1-2বার অপারেশন হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে 3 নম্বরে এসেও আবার তার 4 নম্বরে এসে আরেকবার তার অপারেশন লাগবে। ওই সময়টাতে মানুষের প্যারেন্টসরা দেখা যায় অপারেশন আর করতে চায় না, কতবার অপারেশন করবে। তো ওই চিন্তা করে এই ভালভ রিপ্লেসমেন্ট, এটা আগের পূর্ববর্তী অপারেশন থেকে এই রোগটার উদ্ভব হয়। পূর্ববর্তী অপারেশনে ভালভের মধ্যে কিছু কাজ করা হয়, পরবর্তীতে ওই ভালভের কাজের কারণে ভালভগুলো লিক হয়ে যায় অথবা টাইট হয়ে যায়। দুইটাই হতে পারে, লিকও হতে পারে, টাইটও হতে পারে। তো ওই লিক এবং টাইটের একটাই চিকিৎসা, যেটা হলো এখানে একটা আর্টিফিশিয়াল একটা ভালভ বসায় দেওয়া। তো ওই ভালভ বসানোটা আমাদের সার্জিক্যাল পদ্ধতিতেই এত বছর ধরে আমাদের চলছিল, এবং এগুলির জন্য আমরা অনেক সময় বিদেশে রোগীদেরকে পাঠাই। আমাদের দেশেও অনেকে ভালভ প্রতিস্থাপন এখন করছেন। তো এইটা হলো আমরা যেটা করছি সেটা হচ্ছে পায়ের রগের ভিতর দিয়ে, মানে ভালভটাও পায়ের রগের ভিতর দিয়ে। তো এইটা একটা অত্যাধুনিক চিকিৎসা। এছাড়াও বিভিন্ন জায়গায় স্ট্যান্ট লাগানো,
যেমন হার্টের বিভিন্ন জায়গায় আরবিওটি বলে একটা জায়গা আছে, সেখানে এগুলি আমরা অনেক আগে থেকেই করি, বাট এগুলাই হচ্ছে লেটেস্ট চিকিৎসার মধ্যে, যে বিভিন্ন জায়গায় হার্টের ভিতরে চিকন হয়ে গেলে বা রক্তনালী চিকন বা সরু হয়ে গেলে সেই জায়গাগুলিতে স্ট্যান্ট লাগানো, এগুলি হচ্ছে হার্টের রোগের মধ্যে মোটামুটি সর্বাধুনিক চিকিৎসা, সেগুলি আমাদের দেশে এখন হচ্ছে। তবে আমাদের দেশে যেটা ক্রাইসিস হয়, আমরা উন্নত মানের চিকিৎসা করতে গেলে যে ক্রাইসিসের মধ্যে পড়ি সেটা হচ্ছে ফান্ড ক্রাইসিস। এত বেশি টাকা লাগে, এই যেমন পারকিউটেনিয়াস ভালভের কথা যেটা বললাম, 25-30 লাখ টাকা খরচ হয়। তাহলে আমাদের একটা পেশেন্টের পক্ষে কি 25-30 লাখ টাকা খরচ করা সম্ভব? এবং আমরা আমাদের স্টাডিতে দেখছি যে যে সমস্ত বাচ্চাদের হার্টের রোগ হয় তাদের মধ্যে 70%ই হচ্ছে খুবই গরিব মানুষ, এবং তাদের এই 25 লাখ কেন, তাদেরকে 2500 টাকাও জোগাড় করা তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। সুতরাং আমরা উন্নত দেশের মতো অনেক কাজে আমাদের স্কিল আছে, আমরা করতে পারবো, বাট আমরা করতে পারি না যেহেতু আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট নাই, আমাদের কোনো ইন্স্যুরেন্স সিস্টেম নাই, রোগীদেরকে নিজের পয়সা দিয়ে চিকিৎসা করতে হয়। ইউরোপ আমেরিকার মতো এমন না যে সরকার দায়িত্ব নিয়ে নিল রোগীর আর আমরা শুধু কাজটা করে দিলাম, এরকম তো আমাদের না। আমাদের হচ্ছে রোগীকে তার নিজের টাকা নিজের জোগাড় করতে হয়। সুতরাং আমাদের দেশের ডাক্তাররা অনেক সময় অনেক কাজ পারলেও সেই কাজটা প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে পারে না। দেখা যায় যে টাকা পয়সা, ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে এগুলো হয়। এটা একটা সীমাবদ্ধতা। ম্যাম, যেসব শিশুর জন্মগত হৃদরোগের সমস্যা থাকে তারা চিকিৎসার পর কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে? একটা সুস্থ বাচ্চার মতোই বেড়ে ওঠে, বিকাশে কোনো সমস্যা হয় না তাদের? না, মানসিক বিকাশে তেমন একটা সমস্যা হয় না। যদি মানে প্রাইমারিলি রোগটা ধরা পড়ে যায়, আর্লি ডায়াগনোসিস হয়, আর্লি ম্যানেজমেন্ট হয়, বিকাশে তেমন একটা সমস্যা হয় না। আর সিম্পল হার্ট রোগ যেগুলি আছে, বললাম ছিদ্র টিদ্র যেগুলি ভালভের সিম্পল রোগ, একটা ছিদ্র, একটা ভালভ চিকন বা একটা ভালভের রোগ, এই সমস্তগুলি কমপ্লিটলি কিওর হয়ে যায়। আর যাদের মধ্যে মাল্টিপল প্রবলেম, ওই যে বললাম নীলাভ রোগ, হার্টের চেম্বারগুলি উল্টাপাল্টা ডেভেলপ করে নাই, কানেকশন উল্টাপাল্টা, এই সমস্ত রোগগুলোর মধ্যে অনেকেই দেখা যায় মাল্টিপল সার্জারি লাগতে পারে এবং লাইফ লং ফলো আপ লাগতে পারে। কিন্তু 60% বা 70% রোগী দেখা যায় সম্পূর্ণ কিওর হয়ে যায় এবং তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে নর্মাল মানুষের মতো। তার মানে আর্লি ডিটেকশনটা খুব জরুরি। খুব জরুরি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।